নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের কিছু বিষয় নিয়ে তোমরা জিজ্ঞেস করো, তো কেকেআরকে নিয়েও একটু কথা বলবো, তার সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়েও কথা বলবো যে ভারত কি জয়ে ফিরতে পারে পরের ম্যাচগুলোয়, প্লেইং ইলেভেনে কি চেঞ্জ করা উচিত, সেই নিয়েও আমরা আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যে বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন আসছে সেটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। মানে প্রত্যেক দিন হার্দিক পান্ডিয়াকে নিয়ে কমেন্ট ভরে যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া নিয়ে কিছু বলো, হার্দিক পান্ডিয়ার কেকেআরে আসার ব্যাপারটা কতদূর এগোলো। দেখো ভাই, হার্দিক পান্ডিয়া নিয়ে যখন খবর আসবে আমি তোমাদেরকে জানাবো, তোমাদেরকে কমেন্ট করতে হবে না, আমি সবার আগে জানিয়ে দেবো তোমাদেরকে। বাট এই ব্যাপারটা এমন নয় যেটা নিয়ে রোজ খবর আসে। মানে ব্যাপারটা তোমরা যদি ভাবো এরকম যে শাহরুখ খান আর ভেঙ্কি মাইসো রোজ একবার আকাশ আম্বানিকে কল করছে, করে জিজ্ঞেস করছে কিরে আজকে হার্দিককে দিবি নাকি। আকাশ আম্বানি বলছে না আজকে মুডটা ঠিক ভালো নেই। তারপরের দিন আবার ফোন করলো, আকাশ আম্বানি বললো আজকে রমনদীপ আর অঙ্কৃশ রঘুবংশীকে পছন্দ হচ্ছে না, আজকে আমাদের হর্ষিত রানাকে দাও। আবার তার পরের দিন ফোন করে বলছে আজকে ক্যামেরন গ্রিন এবং অনুকূল রয়কে দিয়ে দাও, তাহলে হার্দিককে দিয়ে দিচ্ছি। মানে যদি ভাবো এইরকম ব্যাপার, সেরকমটা একদমই নয়। মানে একটা কথাবার্তা চলেছে, আলোচনা চলেছে, তো রোজ রোজ আলোচনা হবে সেরকমটা না। ব্যাপারটা হচ্ছে এখনো অনেকটা সময় আছে, তোমার রিটেনশনের আগে অবধি সময় আছে, এবং হতে পারে যে রিটেনশনের দিন অবধি এই ব্যাপারটা যেতে পারে, 4 মাস সময় লাগতে পারে এই ব্যাপারটার জন্য। তো যদি এক্ষুনি হয়ে যাবে ভাবো যে হার্দিকের ডিলটা, সেটা ভুল ভাবছো। তো সেই জন্য সময় লাগবে, একটু পেশেন্স রাখতে হবে এইসব ব্যাপারে। ঋষভ পন্থের ব্যাপারটা অনেক ইজি ছিল, কারণ ঋষভ পন্থের জন্য দিল্লি এবং কলকাতা দুটো টিমই ইন্টারেস্টেড ছিল, এবং লখনৌ দেখেছে কলকাতা বরুণকে দেবে না, নারায়ণকে দেবে না, রিঙ্কুকে দেবে না, উল্টো দিক থেকে তারা কুলদীপের মতো প্লেয়ারকে পাচ্ছে, তা তাড়াতাড়ি ডিলটাকে ক্লোজ করে দিয়েছে। যে পরে আবার কুলদীপের ফর্ম ফিরে এলে দিল্লি যদি আবার তখন বেঁকে বসে, তার থেকে আমরা এখনই ব্যাপারটা ক্লোজ করে দিই। বাট হার্দিকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা না। প্রায় খান পাঁচেক ফ্র্যাঞ্চাইজি হার্দিকের ওপর ইন্টারেস্টেড আছে। ইভেন সাহিল মালহোত্রা রিপোর্ট করেছিল 7খানা ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড, চেন্নাইও নাকি লড়াইয়ে ফিরেছে। যদিও চেন্নাইয়ের তরফ থেকে বলা হয়েছে যে আমরা এখনো অবধি হার্দিককে নিয়ে কোনো আলোচনা করিনি। ফলে যখন মুম্বাই দেখবে যে এতগুলো অফার আছে, তারা দেখতে চাইবে যে কোন দলটার থেকে আমরা বেস্ট প্লেয়ারটা পাবো, কোন দলটা আমাদের সেরা প্লেয়ার অফার করতে পারে। তো সেই জায়গাতে কেকেআরের থেকেও বেটার অফার অন্য কোনো টিম কিন্তু করতে পারে। কলকাতাকে অন্য জায়গায় খেলাটা খেলতে হবে, কলকাতাকে হার্দিককে কনভিন্স করতে হবে। যদিও আইপিএলের রুলে এটা অবৈধ যে একটা প্লেয়ার একটা টিমের সঙ্গে কথা বলতে পারে না, বাট ব্যাপারটা কিছু ব্যাপার একটু এইভাবেই কাজ করতে হয়, কারণ সব কিছু বৈধভাবে হলে হার্দিক গুজরাটেই থাকতো, মুম্বাইতে ফিরতো না। তো সেখানে হার্দিকের সঙ্গে কলকাতাকে কথাটা বলে রাখতে হবে যে আমরা তোমার জন্য আছি, তুমি আমাদের দলেই আসবে। সেখানে যদি হার্দিককে কনভিন্স করে নেয় কেকেআর, মুম্বাই কিন্তু হার্দিকের অনুমতি ছাড়া অন্য কোনো টিমে তাকে ট্রেড করতে পারবে না। সেখানে লাস্ট অব্দি কলকাতার প্রস্তাবে খুশি না হলে মুম্বাই থেকে ছেড়ে দিতে পারে। এবার যদি মুম্বাই দেখে যে লাস্ট অব্দি আমাদের ছাড়তেই হচ্ছে, সেখানে উল্টো দিকে একটা বা দুটো আমরা কাজের মতো প্লেয়ার পাচ্ছি, তারা তখন সেটাতে এগ্রিও করে যেতে পারে। আর ছেড়ে দিলে হার্দিকের জন্য অসুবিধা নেই, সে হয়তো 16 কোটিতে ট্রেড হতো, সেখানে অকশানে এলে হার্দিক কিন্তু 30 কোটির ওপরেও যেতে পারে, 30 কোটির আশেপাশের দামে কিন্তু সেল হতে পারে। কলকাতার জন্য অসুবিধাটা কোথায় হবে, 16 কোটিতে হার্দিককে পেয়ে গেলে তারা সেখানে আর কি পাথিরানার মতো প্লেয়ারকে রেখে দিতে পারতো। বাট হার্দিকের মতো প্লেয়ার অকশানে এলে সব টিমেরা তার জন্য যাবে, সেই জন্য হয়তো পাথিরানার মতো একটা প্লেয়ারকে ছেড়ে একটু বেশি পার্টস নিয়ে কলকাতাকে যেতে হবে, এবং পাথিরানার মতো একটা প্লেয়ারকে বাইব্যাক করাটাও তখন একটু টাফ হতে পারে। তো সেই যে পাথিরানা, গ্রিন, অ্যালেন, নারায়ণ, 4টে সলিড বিদেশি প্লেয়ার খেলানোর প্ল্যান তখন একটু ভেস্তে যেতে পারে। এই ব্যাপারগুলো আছে, ফলে এটা কিন্তু কলকাতাকে মাথায় রাখতে হবে। কলকাতা যদি হার্দিককে কনভিন্স করে নিতে পারে, বড় প্লেয়ার কিন্তু কলকাতা না দিলেও হার্দিককে অকশানে নিয়ে আসতে পারে, এই ব্যাপারটা আছে। এবং তারই সঙ্গে হর্ষিত রানাকে নিয়ে দেখছি মুম্বাইয়ের পেজ থেকে মাঝে মধ্যেই পোস্ট হচ্ছে। তো আমি আশা করছি হর্ষিত রানাকে নিয়ে কথাবার্তা হচ্ছে না, এবং হর্ষিতকে দিয়ে হার্দিককে আনার ব্যাপারে আমি এগ্রি করবো না পার্সোনালি অ্যাজ এ কেকেআর ফ্যান। সেখানে হার্দিককে অকশানে নিয়ে আসুক কলকাতা, হার্দিক এবং হর্ষিত একসাথে কিন্তু টিমের শক্তি অনেকটা বাড়াতে পারে। হার্দিক অবভিয়াসলি তোমার ব্যাটে বলে দু জায়গাতেই টিমকে ব্যালেন্স দিতে পারে, বাট হর্ষিতও ব্যাটিংটা যেভাবে ইম্প্রুভ করছে, এবং হর্ষিত তোমার টিমের লিডিং ইন্ডিয়ান ফাস্ট বোলার, সেখানে সেও দলে কিন্তু অনেক বেশি ব্যালেন্স আনবে। তো সেখানে হর্ষিতকে যেন কেকেআর না দেয়, এটা তো আমি অবশ্যই বলবো। রঘুবংশীকে তাও মানা যাবে, হর্ষিত তো একদমই নয়। যদিও যা খবর আছে কলকাতা হর্ষিতের ব্যাপারে একটা প্রস্তাব এসেছিল মুম্বাইয়ের থেকে, সেটাকে রিজেক্ট করেছে। দেখা যাক। তো হার্দিককে নিয়ে নতুন করে আর কোনো আপডেট আসেনি, যখন আসবে আমি তোমাদেরকে জানাবো। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কালকের একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটা জিতেছে, বাট আজকে আবারও তারা হেরেছে। কালকে টেক্সাস সুপার কিংসকে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হারিয়েছিল, যেখানে বল হাতে সুনীল নারায়ণ দুরন্ত বোলিং করেছিল, 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিল।
এবং ব্যাট হাতে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে জ্বলে উঠেছিল রবমান পাওয়েল। 6টা 4, 6টা 6 এবং 27 বলে 73 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে কালকে টেক্সাস সুপার কিংসের এগেনস্টে জিতিয়ে দিয়েছিল রবমান পাওয়েল। তবে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের এগেনস্টে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরে গেছে, যদিও এই ম্যাচটাও এলএকেআর জিততে পারতো। ফার্স্টে ব্যাট করতে গিয়ে আজকেও এলএকেআর 165 রান করে, হোল্ডারের ব্যাট থেকে 22 বলে 43, পাওয়েলও 19 বলে 23 করে, ফ্লেচার 26 বলে 34 করে। এবং বোলিংয়ের শুরুটাও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দারুণ করেছিল। সুনীল নারাইন 4 ওভারে মাত্র 7 রান দিয়েছে। নারাইন কি বোলিং করছে, বাট হোল্ডার 4 ওভারে 47 খেয়েছে এবং তারই সঙ্গে তোমার রাসেল 4 ওভারে 42 খেয়েছে এবং লাস্ট অব্দি তোমার কায়রন পোলার্ডের 35 বলে 63 রানের ইনিংসের সামনে কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরে গিয়েছে একটা বল বাকি থাকতে। ম্যাচটা অ্যাকচুয়ালি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জেতা উচিত ছিল, যে জায়গাতে খেলাটা ছিল। তবে একটা জিনিস বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সঠিক সময়ে আন্দ্রে রাসেলের থেকে মুভ অন করে গিয়েছে। রাসেল যেরকম খেলছে, অ্যাকচুয়ালি রাসেল আইপিএলে সার্ভাইভ করতে পারতো না, টোটালি ব্যর্থ। তুমি যদি রাসেলের খেলা দেখো এই তোমার মেজর লিগ ক্রিকেটে, একটা ম্যাচে 2 করেছে, একটা ম্যাচে 14 করেছে, তারপর পরপর 2টো ম্যাচে 0 করেছে, তারপর তোমার একটা ম্যাচে ব্যাটিং করেনি আগের দিন এবং আজকে 8 বলে 2 রান করেছে। বল হাতেও রাসেল শুরুটা ভালো করেছিল, তবে লাস্ট 2টো ম্যাচে রাসেল কিন্তু 42 করে কনসিড করেছে। বল হাতে তাও কিছুটা ভ্যালু দিচ্ছে, বাট ব্যাট হাতে কিন্তু রাসেল একদমই ভ্যালু দিতে পারছে না। মানে একটু কঠিন কন্ডিশন আইপিএলে হলে রাসেল রান করতে একদমই পারতো না, যেটা রাসেলের খেলা দেখে মনে হচ্ছে। এবং রাসেলের বোলিংয়ের জন্য তার যে ফিটনেস দরকার, সেটা নিয়েও রাসেল মাঝে মধ্যে স্ট্রাগল করেছে। ফলে কলকাতা যে সঠিক সময়ে রাসেলের থেকে মুভ অন করে গিয়েছে এটা বলা যেতে পারে। তবে নারাইন যেরকম বোলিং করছে, এরকম বোলিং নারাইনকে শেষ 5 বছরে, আমার মনে হয় শেষ 5 বছরের সেরা বোলিং ফর্মে নারাইন আছে এবং সেখানে নারাইন যে এখনও আর একটা গোটা সার্কেল খেলে দিতে পারে সেই সংকেত কিন্তু দিচ্ছে, যে নারাইন এখনও 3 থেকে 4 বছর কিন্তু খেলতে পারে। এটা একটা পজিটিভ সংকেত সুনীল নারাইন দিচ্ছে। এবং আরেকটা বিষয়, যে কায়রন পোলার্ডকে মুম্বাই একটু বেশি আগে রিটায়ার করিয়ে দিয়েছিল এটা মনে হতে পারে, কারণ এখনও 39 বছরে এসেও কায়রন পোলার্ড ম্যাচ জেতাচ্ছে। অলরেডি এই মেজর লিগ ক্রিকেটে কনসিস্টেন্সি নেই, বাট আজকে ম্যাচ উইনিং 63, এর আগে একটা 100 রান এসেছে। পোলার্ড কিন্তু ভালো ব্যাটিং করছে। আর বাকি যদি আমরা ভারতীয় দল নিয়ে কথা বলি, ভারতীয় দল জিতছে না এবং সেখানে শ্রেয়াসের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন আছে, এটা মানতে হবে। তবে টিম সিলেকশন নিয়েও কিছু প্রশ্ন থাকছে। আমি অ্যাকচুয়ালি ইংলিশ কন্ডিশনে 3টে স্পিনার নিয়ে খেলার ব্যাপারটা বুঝলাম না। তো আমার মনে হয় নেক্সট যে ম্যাচটা আছে, যেটা তোমার পরশুদিন রাত 10টা থেকে হতে চলেছে, সেই ম্যাচে ইন্ডিয়ান টিমে একটা পরিবর্তন দরকার। রবি বিষ্ণুই তার জায়গাতে প্রিন্স যাদবকে ইন্ডিয়ার নিয়ে আসা উচিত। প্রিন্স যাদব, হর্ষিত রানা এবং তারই সঙ্গে অর্শদীপ সিং, এটা একটা ভালো পেস বোলিং অ্যাটাক হবে। সঙ্গে বরুণ এবং তোমার অক্সরের স্পিন বোলিং ডিপার্টমেন্ট থাকবে এবং 6th বোলিংয়ের দরকার পড়লে সেখানে দুবে আছে, দরকারে তুমি তিলক ভার্মাকে দিয়েও একবারে স্পিন বোলিং করিয়ে নিতে পারো। তো সেখানে আমার মনে হয় 3টে স্পিনার না খেলিয়ে যদি এক্সট্রা 1-2 ওভারের দরকার পড়ে অভিষেক শর্মা বা তিলক ভার্মাকে নিয়ে ইন্ডিয়া করিয়ে দিতে পারে। এই একটা চেঞ্জ ইন্ডিয়া করুক। আর বৈভবকে আনার পর সঞ্জুকে ড্রপ করতে হয়েছে, যেটা এক্সপেক্টই করা হচ্ছিল। এবার যখন বৈভব খেলছিল না, মানুষ বলছে কেন বৈভবকে সুযোগ দিচ্ছে না, গম্ভীরের ইগো বেশি। আবার সঞ্জু ড্রপ হয়ে যাবার পরও সেই কথা, যেই সঞ্জু তোমাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল 3টে ম্যাচ, সে খেলতে পারলো না, তাকে ড্রপ করে দিলে। তো এটাই আমি বলছিলাম যে বৈভবকে নিয়ে এলে সঞ্জুর মতো প্লেয়ারকে ড্রপ করলে এটা হবেই। আর তিলককে ড্রপ করা যাবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, বাট তিলক খেলে দিয়েছে। তবে তিলককে লাস্ট 3-4 ওভার অ্যাজ এ পেস হিটার ইউজ করলেই বেটার। তিলক মিডিলে ব্যাট করতে এলে সে কিন্তু বেশিরভাগ সময় খেলাটাকে স্লো করে দেবে। তো 16 ওভারের পর তিলক এলে সেটা হয়তো বেটার। বাকি দেখা যাক ইন্ডিয়া পরের ম্যাচে জিততে পারে কিনা। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স নিয়ে কি বলবে, ভারতীয় দলে কি চেঞ্জ দরকার, সেই নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।